আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়। অধ্যায়টির নাম কি? কার্যপত্র। তো আজকে আমি এই কার্যপত্রের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদিও আজকের ক্লাসটা ছিল আমাদের এইচএসসি 26-এর পেইড বেসের ক্লাস, তো ওই পেইড বেসের ক্লাসটাই আজকে আমরা ফ্রিতে নিব ইনশাল্লাহ। তো যেটা তোমাদেরকে করতে হবে, যারা হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ গুলো বুঝতে চাও, তাহলে তোমাকে ক্লাসটা সম্পূর্ণ করতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে একটু লিঙ্কটা শেয়ার করে দিবা। যারা ক্লাসে আছে একটু লিঙ্কটা শেয়ার করে দিবা, কারণ আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের কার্যপত্রের ক্লাস। আর ক্লাসটা আমার নেওয়ার কথা ছিল 26-এর পেইড বেসে। তো যদিও পেইড বেসে না নিয়ে আমি ফ্রিতে নিয়ে নিলাম, কারণ হচ্ছে যেহেতু কার্যপত্রটার আগেও আমি পেইড বেসে নিয়েছি, যার কারণে আজকে আমি ফ্রিতে নিলাম। যাই হোক, তোমাদের কাজ হবে, যারা ক্লাসটি দেখতেছো তোমরা অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবে। আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে, ক্ষতি হবে না, উপকারে আসবে আশা করি। তো চেষ্টা করব ক্ষতি না করার, তোমাদের টাইম নষ্ট না করার, কারণ তোমাদের সময়ের অনেক মূল্য। তোমরা যে আমাকে এই যে 1 ঘন্টা সময় দিবা, এই যে 60 মিনিট, এই 60 মিনিটে যদি আমি তোমাদেরকে কিছু দিতে না পারি, তাহলে আমি তোমাদের নিকট দায়বদ্ধ থাকবো। কারণ আমি তোমার লাইফ থেকে, তোমার পড়াশোনার লাইফ থেকে আমি 60টা মিনিট তোমাকে নষ্ট করে দিব। তো আমি কেন এই 60টা মিনিট অযথা নষ্ট করব? অবশ্যই এই 60 মিনিটে যেন তুমি কিছু শিখতে পারো, তোমার পরীক্ষায় যেন এই 60 মিনিট থেকে কিছু একটু কাজে আসে, সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, এখন তোমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। যদি আমার কথাগুলো শুনতে পাও, তাহলে আশা করি আমি ক্লাসটা শুরু করতে পারবো। আর কার্যপত্রের প্রথম একটা ক্লাস আমি নিয়েছিলাম, তোমাদের প্রথম একটা ক্লাস আমি নিয়েছিলাম বেসিক ক্লাস, মানে বেসিক বিষয় বলি, কিন্তু কোনো সৃজনশীল করানো হয় নাই। আমি চেষ্টা করব সৃজনশীল করে সমাধান করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর একান্তই যাদের বেশি খুব সৃজনশীলের ক্লাস প্রয়োজন, তোমরা আমার ইউটিউবে কার্যপত্রের যে ক্লাসগুলো আছে, 10 গড়া বিশিষ্ট কার্যপত্র, 8 গড় বিশিষ্ট কার্যপত্র, সেটা তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, আমাকে একটু জানাবা আমি ক্লাসটা শুরু করবো কিনা। আমাকে একটু জানাবা আমি ক্লাসটা শুরু করবো কিনা। আমাকে একটু জানাবা আমি ক্লাসটা শুরু করবো কিনা। খুব দ্রুত শুরু করতে চাচ্ছি, একটু প্রত্যেকটা গ্রুপে জানিয়ে দিবা, এবং হচ্ছে গিয়ে সবাইকে একটু মেনশন দিয়ে দাও, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে, যারা হচ্ছে এইচএসসি 25 এবং 26 কার্যপত্র নিয়ে একটু সমস্যায় আছে। আজকে আমি এই কার্যপত্রটা তাদেরকে সমাধান করে দিব, এবং কার্যপত্রের যে বেসিক বিষয়গুলো আলোচনা করছি, ওই বেসিক বিষয়গুলোর উপরেই কিন্তু আমি আজকে আলোচনা করব। ওকে, আমরা প্রথম এমসিকিউটা নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব 2021 সাল থেকে 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের এমসিকিউ। 2021 সাল থেকে 2015 সাল পর্যন্ত, আবারও বলতেছি 2021 সাল থেকে 2015 সাল পর্যন্ত যত এমসিকিউ আছে বোর্ডের, এইগুলো আলোচনা করব। তারপরে আরেকদিন আলোচনা করব 24 থেকে শুরু করে 22 পর্যন্ত। ওকে, শুরু করলাম। দেখো, প্রথমে একটা এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউটা আমরা একটু আলোচনা করি। আর্থিক বিবরণী চূড়ান্ত রূপ দেওয়ার পূর্বে কোনটি তৈরি করতে হয়, যেটা আমি তোমাদেরকে প্রথম দিন আলোচনা করেছিলাম কার্যপত্রের বেসিকটা বোঝানোর সময়। এটা যশোর বোর্ড 19-এ আসছে। আর্থিক বিবরণীর চূড়ান্ত রূপ দেওয়ার পূর্বে কোনটি তৈরি করতে হয়, সেটা হচ্ছে কার্যপত্র। কার্যপত্র একটা ঐচ্ছিক দাম, কার্যপত্র একটা ঐচ্ছিক দাম, এটা একটা খসড়া কাগজে প্রস্তুত করতে হয়, কেমন? তো এই জায়গায় বলছে, দেখো, আর্থিক বিবরণীকে চূড়ান্ত রূপ দেওয়ার পূর্বে আমরা কোনটি তৈরি করি, সেটা হচ্ছে কার্যপত্র প্রস্তুত করে থাকি। কোনটি? কার্যপত্র। একটু জানাও তো কোনটি কোনটি প্রস্তুত করে থাকি? কার্যপত্র প্রস্তুত করে থাকি। যারা 26-এর কোর্সে আমাদের ভর্তি হতে চাও, দেখো পিন কমেন্টে একটা লিংক দেওয়া আছে, তোমরা আমাদের ক্লাস দেখতে পারো। ভালো লাগলে ভর্তি হবা, ভালো না লাগলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি কার্যপত্র হবে, আশা করি। এবার আসো, এই যে এরপরের প্রশ্নটাতে আমরা চলে যাব, 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। এই যে দেখো, বলতে না বলতে এই প্রশ্নটা চলে আসছে। দেখো, প্রশ্নটা কি ছিল?
হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক মানে বাধ্যতামূলক না? দেখো সকল বোর্ড 18তে আসছে, কুমিল্লা বোর্ড 17তে আসছে, দিনাজপুর বোর্ড 17তে আসছে। বাবারে তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা মনে রাখবে একটা কথা, তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু পিছনের 4 থেকে 5 বছরের বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইসিস করতে পারো, যদি তুমি করতে পারো ভালোভাবে, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে। কেমন? আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো হিসাব চক্রের কোনটি ঐচ্ছিক ধাপ? জাবেদা না, খতিয়ান তাও না, কার্যপত্র। এই কার্যপত্র হচ্ছে ঐচ্ছিক ধাপ। কার্যপত্র হচ্ছে কি? ঐচ্ছিক ধাপ। লিঙ্কটা একটু শেয়ার করবা। আমাদের ব্যবসা শিক্ষার শিক্ষার্থীগুলো কেমন জানি একটু এলোমেলো, ওরা গোছানো না কেন এই জিনিসটাই বুঝে না। একটু গোছানো হতে হবে। হ্যাঁ, ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদেরকে একটু স্মার্ট হতে হবে, একটু গোছানো হতে হবে, কারণ তোমরা ক্লাসে এতটা অমনোযোগী থাকো যেটা বলার বাইরে। আসো কার্যপত্র। এবার আসো আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নটা। দেখো তো এটা কি বলছে, একটু আগেই কিন্তু এই কথাটা আমি বলেছি, এবং এটা কিন্তু আসছে বরিশাল বোর্ড 16 সালে। বরিশাল বোর্ড 16 সালে কিন্তু এটা আসছে। দেখো নিচের কোনটি হিসাবের বইতে না লিখে পৃথক কাগজে প্রস্তুত করতে হয়? নিচের কোনটি আমরা হিসাবের বইতে না লিখে পৃথক কাগজে প্রস্তুত করতে হয়? সেটা হচ্ছে এই যে দেখো নিচের কোনটি হিসাবের বইতে না লিখে পৃথক কাগজে প্রস্তুত করতে হয়? এটা হচ্ছে কার্যপত্র। দেখো এই জায়গায় অপশনটা উঠে নাই, এটা হচ্ছে কার্যপত্র। এই যে এটা হচ্ছে কার্যপত্র, যদিও অপশনটা এই জায়গায় উঠে নাই। দেখো হ্যাঁ, খসড়া কাগজ মানে এটাকে খসড়া কাগজ। এই যে পৃথক কাগজ মানে হচ্ছে খসড়া কাগজ, পৃথক কাগজ মানে হচ্ছে খসড়া কাগজ। এই জায়গায় অপশনটা উঠে নেই। হ্যাঁ, এই জায়গায় অপশনটা উঠে নেই। দেখো এই জায়গায় কি বলছে, নিচের কোনটি হিসাবের বইতে না লিখে, হিসাবের যে বইগুলো আছে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী, এগুলোতে না লিখে আমরা পৃথক একটা কাগজে প্রস্তুত করি, সেটা হচ্ছে কার্যপত্র। সেটা কি? সেটা হচ্ছে কার্যপত্র। তো যদিও এই জায়গায় অপশনটা উঠে নেই, এটা হবে কি? কার্যপত্র। এটা কি হবে? কার্যপত্র হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো এটা বুঝতে পারছো কিনা? যারা শেয়ার করবা তারা পিডিএফটা পাবা। হ্যাঁ, যারা শেয়ার করবা, শেয়ার করার পর তুমি যে শেয়ার করছো এটার স্ক্রিনশটটা আমাদের হচ্ছে গিয়া ইনবক্সে দিয়ে দিবা, দেন আমরা তোমাকে পিডিএফটা দিয়ে দিব। ওকে ভাই, এবার আসো আমরা চলে যাই তার পরের কোশ্চেনটাতে। এই জায়গায় খসড়া কাগজ হবে, এটা কার্যপত্র হবে। কথাটা হবে কার্যপত্র। এই জায়গায় কথাটা কি হবে? কার্যপত্র। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই জায়গায় কথাটা হবে কার্যপত্র। যে নিচের কোনটি হিসাবের বইতে না লিখে পৃথক কাগজে প্রস্তুত করতে হয়, সেটা হচ্ছে কার্যপত্র। সেটা হচ্ছে কি? কার্যপত্র। এবার আসো এই জায়গায় বলা আছে, এই যে দেখো আর্থিক বিবরণী প্রস্তুতের রুটম্যাপ বলা হয় কোনটিকে? এই যে এই কথাটা আমি যখন কার্যপত্র আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম। এই যে দেখো আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে, হ্যাঁ, আর্থিক বিবরণী প্রস্তুতের রুটম্যাপ বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে কার্যপত্র। সেটা হচ্ছে কি? কার্যপত্র। এই যে দেখো আর্থিক বিবরণী প্রস্তুতের রুটম্যাপ বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে কার্যপত্র। আর্থিক বিবরণী প্রস্তুতের রুটম্যাপ বলা হয় কোনটিকে? কার্যপত্রকে। আর্থিক বিবরণী প্রস্তুতের রুটম্যাপ বলা হয় কোনটিকে? কার্যপত্রকে। আবার বলতেছি, আর্থিক বিবরণী প্রস্তুতের রুটম্যাপ বলা হয় কোনটিকে? কার্যপত্রকে। কোনটিকে বলা হয়? কার্যপত্রকে বলা হয়। কেমন? আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। দেখো প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে কার্যপত্র হলো হিসাব বিজ্ঞানের একটি কি? হিসাব বিজ্ঞানের একটি ঐচ্ছিক দলিল। এই যে ঐচ্ছিক দলিল এবং অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ এবং ঐচ্ছিক দলিল। তাহলে কার্যপত্র হলো হিসাব বিজ্ঞানের একটি কি? এটা সরকারি আজিজুল হক কলেজ বগুড়াতে, যেটা নাম করে একটা কলেজ, ওই কলেজে আসছে। দেখো প্রশ্নটা কি বলছে, দেখো কার্যপত্র হলো হিসাব বিজ্ঞানের একটি অভ্যন্তরীণ ও ঐচ্ছিক দলিল। অভ্যন্তরীণ ও ঐচ্ছিক দলিল। বলো তো বুঝতে পারছো কিনা? অভ্যন্তরীণ ও ঐচ্ছিক দলিল। কেমন? তারপরে দেখো কার্যপত্র কি? কার্যপত্র কি? হিসাব চক্রের আবশ্যিক ধাপ না, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ ও খসড়া শীট। হ্যাঁ, খসড়া কাগজ, খসড়া একটা কাজ কার্যপত্রটা। এই যে দেখো কার্যপত্র আসলে কি? কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ও খসড়া একটি শীট। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ঘুরে ফিরে দেখো এই কথাগুলি কিন্তু বলতেছে। তারপরে দেখো এটা ঢাকা বোর্ড 19 সালে আসছে। কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি। যন্ত্রপাতির আধুনিকরণ খরচ, এটা কি কোন জাতীয়
লেনদেন বলে। দেখো একটা যন্ত্রপাতির আধুনিকরণ মানে আমরা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য করেছি, দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এটা করেছি। তাহলে অবশ্যই যেহেতু এটা দীর্ঘমেয়াদী হবে তাহলে এটা মূলধন জাতীয় লেনদেন হবে। কারণ মূলধন জাতীয় লেনদেনের সুবিধাটা এটা কিন্তু বর্তমান হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা কিন্তু ভবিষ্যৎ হিসাবকালের মধ্যে কি থাকে, সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যন্ত্রপাতির আধুনিকরণ খরচ কোন জাতীয় লেনদেন, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতির আধুনিকরণ এটা কোন জাতীয় লেনদেন, এটা মূলধন জাতীয় ব্যয়। এটা কোন জাতীয় লেনদেন, এটা মূলধন জাতীয়। তবে মূলধন জাতীয় কি, মূলধন জাতীয় ব্যয়। এটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করলাম যে লিংকটা শেয়ার করার জন্য, করলা না কিন্তু, করলা না, এটা কোনো কাজ করলা তোমরা? দেখো দালান কোটার সম্প্রসারণ এই জায়গায় আসছে, দালান কোটার সম্প্রসারণ ভালো করে খেয়াল করো, দালান কোটার সম্প্রসারণ এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়। এই যে দেখো দালান কোটার সম্প্রসারণ এটা কোন জাতীয় ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কারণ দালান কোটা সম্পদ, হ্যাঁ মনে রাখবা স্থায়ী সম্পদ সবসময় কিন্তু মূলধন জাতীয় লেনদেন হয়, স্থায়ী সম্পদ সবসময় মূলধন জাতীয় লেনদেন হয়। আর মূলধন জাতীয় লেনদেনটা কিন্তু অনিয়মিত একটা লেনদেন। মনে রাখবা যেই লেনদেনটা প্রতিষ্ঠানে অনিয়মিত সংগঠিত হয় ওই লেনদেনটাকে মূলধন জাতীয় লেনদেন বলে। আর যেই লেনদেনটা প্রতিষ্ঠানে নিয়মিত হয় মানে বারবার হয় ওই লেনদেনটাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। হ্যাঁ মুনাফা জাতীয় লেনদেনের সুবিধাটা কিন্তু বর্তমান হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর মূলধন জাতীয় লেনদেন এটা থেকে আমরা দীর্ঘদিন সুবিধা পাবো। আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি। অনুপার্জিত রাজস্ব বলতো এটা আমাদের জন্য কি হবে, অনুপার্জিত রাজস্ব সিলেট বোর্ড 19 আসছে। অনুপার্জিত রাজস্ব, রাজস্ব মানে কি জানো, রাজস্ব মানে আয়, রাজস্ব মানে কি আয়। অনুপার্জিত মানে যে আয়টা এখনো আমি উপার্জন করতে পারি নাই, যেই আয়টা এখনো আমি উপার্জন করতে পারি নাই, ভালো করে বুঝো, যেই আয়টা এখনো আমি উপার্জন করতে পারি নাই, অর্থাৎ আমি সেবা না দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে গেছি, তাহলে অবশ্যই এটা আমার জন্য দায়। মনে রাখবা অনুপার্জিত রাজস্ব যেই কথা অগ্রিম আয় একই কথা, অনুপার্জিত রাজস্ব যেই কথা অগ্রিম আয় একই কথা, অগ্রিম আয় একই কথা। তাহলে অবশ্যই এটা আমার জন্য কি হবে, এটা আমার জন্য দায় হবে। কারণ আমি সেবা দেই নাই, সেবা না দিয়ে তার কাছ থেকে কি নিয়ে গেছি, অর্থ নিয়ে গেছি। যেহেতু আমি সেবা দেই নাই তার কাছ থেকে টাকাটা নিয়ে গেছি তাহলে অবশ্যই এটা আমার জন্য দায়। তাহলে অনুপার্জিত রাজস্ব এটা আমার জন্য কি, এটা আমার জন্য দায়। অনুপার্জিত রাজস্ব এটা আমার জন্য দায়। এই যে অনেকে এ লিখতেছো, ভাই এ কেন হবে, এটা সম্পদ কেন হবে, এটা তো সম্পদ না। এর কিন্তু বলে নাই যে বকেয়া আয়, যদি বকেয়া আয় বলতো, যদি বকেয়া আয় বলতো তাহলে কিন্তু আমি এটাকে সম্পদ ধরতাম, যদি বকেয়া আয় বলতো তাহলে আমি সম্পদ ধরতাম। কিন্তু এই জায়গায় তো বকেয়া আয় বলে নাই, তাহলে আমি কিভাবে এটাকে সম্পদ ধরি। এই জায়গায় বলছে অনুপার্জিত রাজস্ব, রাজস্ব মানে কি, রাজস্ব মানে আয়, অনুপার্জিত মানে কি যে আয়টা এখনো আমি উপার্জন করি নাই, তার মানে সেবা না দিয়ে অর্থ নিয়ে গেছি, তাহলে এটা তো দায়, এটা আমাদের জন্য কি দায়। বলো তো বুঝতে পারছো কিনা? যারা ক্লাসে আসো একটু লিংকটা শেয়ার করে দিও প্লিজ, একটু লিংকটা শেয়ার করে দিও, বারবার বলতেছি একটু লিংকটা শেয়ার করে দিও। এবার আসো অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক কি। এই যে দেখো অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক কি ভাই, অনুপার্জিত আয় তো এটা আমার জন্য দায়, আর আয় এটা তো আয়, তাহলে আয় আর দায়ের সম্পর্ক অবশ্যই এটা বিপরীতমুখী। কারণ আমি অনুপার্জিত আয় যদি আবার অর্জন করে ফেলি তাহলে এটা কিন্তু আয় হয়ে যাবে, আর যদি অর্জন না করি, যতক্ষণ পর্যন্ত অর্জন না করব ততক্ষণ পর্যন্ত এটা আমার জন্য দায় থাকবে, এটা বিপরীতমুখী। এই যে দেখো অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক কি, বিপরীতমুখী। অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক কি, বিপরীতমুখী। এবার দেখো বিলম্বিত খরচের উদাহরণ হলো কোনটা, বিলম্বিত খরচ মানে কি, বিলম্বিত ব্যয় মানে কি, বিলম্বিত ব্যয় মানে আমি আজকের দিনে ব্যয় করব যার সুযোগ সুবিধাগুলো আগামী দিনগুলোতে ভোগ করব। যেমন এই জায়গায় বিলম্বিত ব্যয়ের উদাহরণগুলো কি কি, বিলম্বিত বিজ্ঞাপন খরচ, অর্থাৎ বিজ্ঞাপনের যে টাকাটা আমাকে বর্তমান বছরের সুবিধা না দিয়ে ভবিষ্যৎ বছরে আমাকে কি দিবে, সুবিধা দিবে। নতুন পণ্যের গবেষণা ব্যয় এবং প্রাথমিক খরচ, এইগুলোকে কিন্তু আমরা অলিক সম্পদও বলে থাকি, অলিক সম্পদ। এই জিনিসগুলোকে আমরা কি সম্পদ বলি, অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়,
কোন ধরনের ব্যয়? অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় কিন্তু আমরা বলি, এগুলোকে কোন ধরনের ব্যয় বলি? অসমন্বিত ব্যয় বা বিলম্বিত ব্যয়, হ্যাঁ, অলিক সম্পদ, যেটাই তোমরা বলো না কেন একই কথা হবে। তাহলে এই জায়গায় কিন্তু তিনটাই সঠিক হবে। বিলম্বিত খরচের উদাহরণ কোনটা? বিলম্বিত বিজ্ঞাপন খরচ, নতুন পণ্যের গবেষণা এবং প্রাথমিক খরচ। বলো তো বুঝতে পারছো কিনা? 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 আসো, তোমরা ক্লাসে আসো, বলো তো বুঝতে পারছো কিনা? বলো। সবাই আজকে 16 ডিসেম্বর নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আজকে আমাদের বিজয়ের দিন। অবশ্যই অনেক আত্মত্যাগের পরে আমাদের এই দিনটি কিন্তু আসছে, অবশ্যই এটিকে আমরা স্মরণ করব। কিন্তু যারা পরীক্ষার্থী স্টুডেন্ট আসো এইচএসসি 25-এর, অবশ্যই তোমাদেরকে পড়াশোনাটাও কিন্তু করতে হবে। আসো আমরা চলে যাই তারপরে। মুনাফা জাতীয় আয় কোনটি? মুনাফা জাতীয় আয় কোনটি? মনে রাখবা, যেহেতু মুনাফা জাতীয় বলছে তার মানে এটা নিয়মিত লেনদেন হতে হবে। কি লেনদেন হতে হবে? নিয়মিত। এবার এই জায়গায় মুনাফা জাতীয় মানে নিয়মিত, ওকে ফাইন। এবার মুনাফা জাতীয় লেনদেনের আবার দুইটা দিক, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। তো এই জায়গায় কিন্তু আয়টা চাইছে, আয়, তার মানে এই যে দেখো বিক্রয়, কারণ আমরা জানি বিক্রি করলে আয় হয়। আর একটা প্রতিষ্ঠানে কিন্তু প্রতিদিনই ক্রয় বিক্রয় করতে হয়, প্রতিদিনই কিন্তু ক্রয় বিক্রয় করতে হয়। তার মানে ক্রয় বিক্রয় এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আর যেহেতু আয় বলছে, তাহলে অবশ্যই এই জায়গায় মাল বিক্রয় হবে। কি হবে? মাল বিক্রয় হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, এবার আসো আমরা 14 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। বলো তো 14 নম্বর প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করি আমরা। দেখো, ঋণপত্রের সুদ। এই যে ঋণপত্রের সুদ একটি মুনাফা জাতীয় ব্যয়, কারণ সুদ এটা প্রতি বছর দিতে হয়, কারণ এটা নিয়মিত দিতে হবে। এটা মুনাফা জাতীয়, এই কারণে এটা নিয়মিত। ওকে, নিয়মিত। এর ফল দীর্ঘস্থায়ী নয়। হ্যাঁ, এটাও সঠিক, এটার ফল দীর্ঘস্থায়ী হবে না। ইহা কারবারের নিট আয় হ্রাস করে, অবশ্যই নিট আয় হ্রাস করে। যেহেতু ব্যয় যদি বৃদ্ধি পায়, অবশ্যই আয় হ্রাস পাবে। তাহলে এই জায়গায় আমি বলতেই পারি 1 2 3, আমার তিনটাই কিন্তু সঠিক। অবশ্যই আমি এই জায়গায় বলতেই পারি আমার এই জায়গায় কিন্তু তিনটাই সঠিক। 1 2 3, 1 2 3। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আশা করি তোমরা বুঝতে পারছো। বলো তো বুঝতে পারছো কিনা প্রশ্নটা? প্রশ্নটা কি বুঝতে পারছো? প্রশ্নটা কি বুঝতে পারছো? যারা যারা ক্লাসে আসো অবশ্যই লিংকটা শেয়ার করবা। বলো বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাবা। এবার উদ্দীপকটা পরে 15 আর 16 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। দেখো, জনাব রাফিদ ব্যবসায় ব্যবহারের জন্য একটি মোটর গাড়ি কিনেছেন। আচ্ছা, দিনাজপুর বোর্ড 15 সালে আসছে। গাড়িটির ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, এর মেরামত খরচ 20,000 টাকা। মেরামত করতে যা খরচ হয়েছে। ক্রয়ের তারিখে মোটর গাড়িটি চালু করার জন্য 2,000 টাকা মেরামত বাবদ খরচ হয়। মাসিক পরিচালন ব্যয় 10,000 টাকা, অর্থাৎ প্রত্যেক মাসে আমরা 10,000 টাকা এটার পিছনে ব্যয় করি। এবার প্রশ্নটা বলছে জনাব রাফিদের বাৎসরিক মুনাফা জাতীয় ব্যয় কত? মুনাফা জাতীয় ব্যয় চাইছে ভাই, কি চাইছে? মুনাফা জাতীয় ব্যয় চাইছে, রাইট? তাহলে মুনাফা জাতীয় ব্যয়টা আমরা কিভাবে বের করব? এই যে দেখো, অঙ্ক করি 1 বছর, প্রত্যেক মাসে যদি 10,000 টাকা করে ব্যয় হয় মাসিক, তাহলে 1 বছর সমান 12 মাস। 12 মাসে হবে কত? 1,20,000। আচ্ছা, এবার তার সাথে আমার আরো মেরামত খরচ আছে 20,000 টাকা, তাহলে যোগ করো 20,000। তাহলে ইন টোটাল আমার এটার পিছনে মুনাফা জাতীয় ব্যয় হয় 1,40,000 টাকা। দেখো, এই 2,000 টাকা তুমি ধরতে পারবে না, কারণ এই 2,000 টাকা কিন্তু ব্যয় না। কারণ এই 2,000 টাকা হচ্ছে যেই তারিখে মেশিনটা আমি ক্রয় করছি ওই তারিখে তার পিছনে খরচ করছি। অর্থাৎ একটা স্থায়ী সম্পদ আমরা যখন ক্রয় করব ওইটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য তার পিছনে যদি কোনো টাকা ব্যয় করি, ওইটাকে ব্যয় নামে না ধরে সম্পদ নামে ধরতে হবে। তাহলে এই 2,000 টাকা চলে যাবে এই যে মোটর গাড়ির সাথে, এই যে গাড়িটির সাথে চলে যাবে। আর এই যে মেরামত খরচ, এটা হচ্ছে গাড়ি কেনার পর কোনো একটা সময় তুমি মেরামত করেছো ওইটা। আর এটা হচ্ছে প্রত্যেক মাসে 10,000 টাকা এই গাড়ির পিছনে যায়। আমার প্রশ্নটা বলছে মুনাফা জাতীয় ব্যয় কত? যেহেতু মুনাফা জাতীয়, তার মানে নিয়মিত যেটা হয়েছে ওইটাকে নিয়ে আমাকে কাউন্ট করতে হবে। তার মানে 10,000-কে 12 দিয়ে গুণ দিতে হবে। কেন? 1 বছর সমান 12 মাস। 12 দিয়ে যদি গুণ দিই তাহলে 1,20,000 হবে। ওই 20,000 এর সাথে আরো যে খরচ করছি 20,000, ওইটা যোগ করতে হবে, তাহলে হবে 1,40,000 টাকা। এখন বলো তো বুঝতে পারছো কিনা? একটু জানাবা প্রশ্নটা কি বুঝতে পারছো? বলো সমাধানটা বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা?
তাহলে জনাব রাফিদের বাৎসরিক মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 1,40,000 টাকা। কত? 1,40,000 টাকা। একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি এই প্রশ্নটা বুঝতে পারছেন? আপনারা কি এই প্রশ্নটা বুঝতে পারছেন? জি জি জি, সেজুতি বুঝতে পারছেন। জি, বাকিরা কি আছেন? তুমি আমাদের পেইড বেসের স্টুডেন্ট, সুবর্ণ আক্তার পেইড বেসের স্টুডেন্ট। হ্যাঁ জি, যারা যারা পেইড বেসের স্টুডেন্ট আপনারা একটু জানাবেন যে আপনারা পেইড বেসের স্টুডেন্ট, কমেন্ট করে। এবার আসেন জনাব রাফিদের মূলধন জাতীয় ব্যয় কত? ভাই মূলধন জাতীয় ব্যয় কোনটা হবে? এই যে দেখেন, আমরা একটু পিছনে উদ্দীপকটাতে যাই। মূলধন জাতীয় ব্যয় কোনটা হবে জানেন? এই যে মূলধন জাতীয় ব্যয় হবে আপনি যে গাড়িটা কিনছেন ওইটা, এই যে 5 লাখ। এই 5 লাখের সাথে যেই দিন ক্রয় করছেন ওই তারিখে তার পিছনে যেটা খরচ করছেন ওইটাও কিন্তু যোগ করতে হবে। তাহলে অবশ্যই উত্তরটা কিন্তু দাঁড়াচ্ছে 5,02,000 টাকা। অবশ্যই উত্তরটা দাঁড়াচ্ছে 5,02,000 টাকা। অবশ্যই উত্তরটা দাঁড়াচ্ছে 5,02,000 টাকা। এবার তাহলে আমরা ধরতেই পারি মূলধন জাতীয় ব্যয় হচ্ছে কত? 5,02,000 টাকা। এই যে দেখেন 5,02,000 টাকা মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় তার মানে সম্পদ যেটা আছে সেটা হবে, কিন্তু সম্পদ যেটা আছে সেটা হবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? জানাবেন। বলেন এই প্রশ্নটা কি বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় মূলধন জাতীয় ব্যয়টা কি বুঝতে পারছেন কিভাবে বের করলাম? মূলধন জাতীয় ব্যয়টা বাইর করার সময় আপনি কিন্তু ওই যে মুনাফা জাতীয় যে ব্যয়গুলো আছে সেগুলো কাউন্ট করবেন না। এই যে দেখেন মূলধন জাতীয় ব্যয়টা বাইর করার সময় আপনি ওই যে মাসিক পরিচালন ব্যয়টা কাউন্ট করবেন না, মেরামত বাবদ খরচ ওইটাও কাউন্ট করবেন না। শুধু কাউন্ট করবেন কোনটা? গাড়িটা যে মূল্যে ক্রয় করছেন ওই মূল্যটা, আর ওই তারিখে ক্রয়ের তারিখে গাড়ির পিছনে যা খরচ করছেন ওইটা। আশা করি এই দুইটা জিনিস বুঝতে পারছেন আপনারা। এবার আসেন এর পরের প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি কি বলছি। কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তী হিসাবকালে পাওয়া যায়? কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তী হিসাবকালে পাওয়া যায়? সেটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে। অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে। অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে। কারণ মুনাফা জাতীয় ব্যয় এটা শুধুমাত্র বর্তমান বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শুধুমাত্র বর্তমান বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মনে রাখবেন আয় আর ব্যয় শুধুমাত্র বর্তমান বছরকে বোঝায়। আয় আর ব্যয় এটা বর্তমান বছরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, তাহলে এই জায়গায় বলছে কোন জাতীয় ব্যয়, হ্যাঁ কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তী হিসাবকালে পাওয়া যায়? সেটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে। কি হবে? মূলধন জাতীয় ব্যয় হবে। কি হবে বলতো? মূলধন জাতীয় ব্যয় হবে। এবার আসো এই প্রশ্নটা, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ নরসিংদী। দেখো প্রশ্নটা কি বলছে, 18 নম্বর, মেয়াদ অনুত্তীর্ণ। অনুত্তীর্ণ মানে কি? যার মেয়াদ এখনো শেষ নেই, তার মানে এটা অগ্রিম দেওয়া আছে। তার মানে এটা অগ্রিম দেওয়া আছে। অনুত্তীর্ণ মানে কি? অনুত্তীর্ণ মানে এটার মানেটা হচ্ছে এখনো এটা অগ্রিম দেওয়া আছে, মানে এটার মেয়াদ এখনো শেষ হয় নাই। তো মেয়াদ অনুত্তীর্ণ বিজ্ঞাপন এটা কোন ধরনের ব্যয়? এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ বিজ্ঞাপনের যেই টাকাটা আমাকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে, যেই টাকাটা ভবিষ্যতে, এটাকে দেখতে মুনাফা জাতীয় মনে হলো। এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটাকে দেখতে মুনাফা জাতীয় ব্যয়ের মতন মনে হলেও এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় না। কারণ এই যে এটার সুযোগ সুবিধাটা তুমি পরবর্তী হিসাবকালে ভোগ করবা। তাহলে অবশ্যই এটা কিন্তু হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা হবে কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা হবে কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা বলো। এটা বুঝতে পারছো কিনা বলো। একটু কমেন্ট করে জানাবো বুঝতে পারছো কিনা। মুনাফা জাতীয় খরচ বলতে বোঝায়, আচ্ছা মুনাফা জাতীয় খরচ বলতে কি বোঝায়? চলতি হিসাবকালের মুনাফা জাতীয় ব্যয়, রাইট? চলতি হিসাবকাল মানে বর্তমান হিসাবকালের মুনাফা জাতীয় খরচটাকে বোঝায়। পরবর্তী একাধিক হিসাবকালে সংরক্ষিত খরচ না, পরবর্তী হিসাবকালে কেন এটা সংরক্ষিত থাকবে? তার মানে এটা তো হতেই পারে না। চলতি হিসাবকালের অবলোপন খরচ, অবশ্যই এটা চলতি হিসাবকালের অবলোপন খরচ। তাহলে 1 আর 3 সঠিক। 1 আর 3 মুনাফা জাতীয় খরচ বলতে বোঝায় চলতি হিসাবকালের মুনাফা জাতীয় খরচ এবং চলতি হিসাবকালের অবলোপন খরচ। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা? বলো তো এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা? বলো তো এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা? এবার আসো
আমরা চলে আসলাম 20 নাম্বার প্রশ্নটার ভিতরে। আসো 20 নাম্বার প্রশ্নটা কি বলছে আমরা একটু আলোচনা করি। বিলম্বিত খরচের উদাহরণ হলো কোনটা? কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে আসছে এটা। দেখো বিলম্বিত খরচের উদাহরণ কোনটা? বিলম্বিত খরচ একটু আগেই কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়, তুমি যেই নামে ডাকো না কেন উত্তর কিন্তু একটাই হবে। তাহলে এই যে দেখো বিলম্বিত বিজ্ঞাপন মানে বিলম্বিত বিজ্ঞাপন খরচ, নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় যদি থাকতো, শেয়ার অবহার, এরপর হচ্ছে এই যে দেখো প্রাথমিক খরচ। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য বিলম্বিত খরচের উদাহরণ। তাহলে এই জায়গায় কিন্তু তিনটাই সঠিক হবে, এই জায়গায় কিন্তু তিনটাই সঠিক হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা এবার আসো, বাজারে নতুন পণ্যের বিজ্ঞাপন খরচকে কি বলা হয়? বাজারে নতুন পণ্যের বিজ্ঞাপন খরচকে কি বলা হয়? ভালো করে বুঝো। বাজারে নতুন পণ্যের, এই যে দেখো বাজারে একটা নতুন পণ্য আসছে, ওই পণ্যটার জন্য তুমি বিজ্ঞাপন করছো বা শুধু বিজ্ঞাপন, শুধু বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি? শুধু বিজ্ঞাপন এটা আমাদের জন্য ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। শুধু বিজ্ঞাপন এটা আমাদের জন্য ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এই যে অনেকেই কিন্তু বলবে এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, অলরেডি বলা শুরু করে দিছো বা এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কেন হবে? এই জায়গায় বলছে বাজারে নতুন পণ্যের ব্যয় বলে নাই, বাজারে নতুন পণ্যের বিজ্ঞাপন খরচ কি বলে, অর্থাৎ বাজারে একটা পণ্য নতুন আসছে, আনার পরে তুমি একটা পণ্য নতুন নিয়ে আসছো আর কি বাজারে, আনার পর তারপরে তুমি তার জন্য বাজারে বিজ্ঞাপন করছো, তাহলে বিজ্ঞাপন এটা আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি? মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি? মুনাফা জাতীয় ব্যয়। বলতো বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি? মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি? মুনাফা জাতীয় ব্যয়। আশা করি বুঝতে পারছেন। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? একটু কি শীত বেশি পড়ছে? কার কার এলাকায় শীত বেশি একটু জানান তো। কার কার এলাকায় শীত বেশি, যে শীতের কারণে আপনি ক্লাস করতে পারতেছেন না? বলেন তো দেখি কার কার এলাকায় শীত বেশি। বলেন কার কার এলাকায় শীত বেশি, দেখি আর কারা কারা ক্লাসে আছেন। কার কার এলাকায় শীত বেশি বলেন দেখি। যার এলাকায় শীত বেশি তার এলাকায় আমরা ঘুরতে যাবো। দেখেন এই জায়গায় বলছে বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা, একটা হচ্ছে নগদ ভিত্তিক আর একটা হচ্ছে বকেয়া ভিত্তিক। এবার দেখেন এই জায়গায় বলছে বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থায় যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত করা হয় সেগুলো কি? বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থায় সব ধরনের লেনদেন অন্তর্ভুক্ত করা হয়, যেমন নগদ লেনদেন, অগ্রিম লেনদেন, বকেয়া লেনদেন। অর্থাৎ বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থায় আমরা কোন ধরনের লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব? আমরা সব ধরনের লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব, মনে থাকবে। আর নগদ ভিত্তিকে আমরা শুধুমাত্র নগদে যেটা হবে সেটা লিপিবদ্ধ করব। আবার বলতেছি বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থায় আমরা সব ধরনের লেনদেনগুলোকে লিপিবদ্ধ করব, সব ধরনের, নগদে, অগ্রিম, বকেয়া। আর নগদ ভিত্তিকে শুধুমাত্র নগদ লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করব। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই প্রশ্নটা কি বুঝতে পারছো? হ্যাঁ এই প্রশ্নটা কি বুঝতে পারছো? দেখো এই জায়গায় অনেকেই কিন্তু ভুলটা করে ফেলছে। এই জায়গায় বলতেছে সি নাম্বার, তার মানে বলছে অগ্রিম লেনদেন, বকেয়া লেনদেন না। বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থায় যে লেনদেন অন্তর্ভুক্ত করা হয় তা হলো নগদ লেনদেন, অগ্রিম লেনদেন এবং বকেয়া লেনদেন সবগুলো। এবার আসো কোন পদ্ধতি অনুযায়ী নগদ ও বকেয়া সকল প্রকার লেনদেন লিপিবদ্ধ করা হয়? মাত্রই তো এই কথাটা বললাম। আব্দুল কাদের মোল্লা, সিটি কলেজ, নরসিংদী আছেন নাকি কেউ? দেখেন কোন পদ্ধতি অনুযায়ী নগদ ও বকেয়া সকল প্রকার লেনদেন লিপিবদ্ধ করা হয়, সেটা হচ্ছে বকেয়া ভিত্তিক। সেটা হচ্ছে কি? বকেয়া ভিত্তিক। মাত্রই তো বললাম, মাত্রই কিন্তু কথাটা বললাম, মাত্রই কিন্তু কথাটা বললাম। কোন পদ্ধতি অনুযায়ী হ্যাঁ নগদ ও বকেয়া ভিত্তিক সকল প্রকার লেনদেনগুলো আমরা কি করব? লিপিবদ্ধ করব, লিপিবদ্ধ করব। তাহলে এই যে দেখো বকেয়া ভিত্তিক তো দেওয়াই আছে, তাহলে উত্তর বকেয়া ভিত্তিক হবে। আশা করি বুঝতে পারছো। এবার প্রশ্নটা দেখো কোনটি অনুযায়ী বকেয়া ভিত্তিতে হিসাব রাখা হয়, সেটা হচ্ছে গ্যাপ। কোনটি অনুযায়ী? এই যে দেখো কোনটি অনুযায়ী বকেয়া ভিত্তিতে হিসাব রাখা হয়? সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া আছেন নাকি? বগুড়ার আজিজুল হক কলেজের কেউ একটু জানাবেন। সেটা হচ্ছে গ্যাপ। সেটা হচ্ছে কি? গ্যাপ। কোনটি অনুযায়ী বকেয়া ভিত্তিতে হিসাব রাখা হয়? সেটা হচ্ছে গ্যাপ। আশা করি এই জায়গা থেকে কোশ্চেন আসলে আপনারা পারবেন। এবার দেখেন এই জায়গায় প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করবেন। কোনটি
বকেয়া ভিত্তিক লেনদেনের অন্তর্ভুক্ত হবে? কোনটি বকেয়া ভিত্তিক লেনদেনের অন্তর্ভুক্ত হবে? কোনটি বকেয়া ভিত্তিক লেনদেনের অন্তর্ভুক্ত হবে? ভালো করে বুঝেন, কোনটি বকেয়া ভিত্তিক লেনদেনের অন্তর্ভুক্ত হবে? বলেন কোনটা হবে, একটু জানাবেন। এই যে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, কোনটি বকেয়া ভিত্তিক লেনদেনের অন্তর্ভুক্ত হবে? এই জায়গায় সবগুলোই কিন্তু বকেয়া, আমরা কিন্তু বকেয়া ভিত্তিক লেনদেনের ভিতরে নগদ এবং বকেয়া যেগুলো থাকবে সবগুলোই কিন্তু আমরা লিপিবদ্ধ করব, কেমন? এবার দেখেন, পণ্য ক্রয় নগদে ৩০০০ টাকা, আমরা পণ্য ক্রয় করছি নগদে ৩০০০ টাকা, বাকিতে ২০০০ টাকা, বাকিতে ২০০০ টাকা। নগদ ভিত্তিতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে? শুধু নগদ ভিত্তিতে বলছে তো, তাহলে শুধুমাত্র আমরা নগদ টাকাটা যেটা হয়েছে, নগদে যে লেনদেনটা হয়েছে সেটাই কিন্তু আমরা নগদ ভিত্তিতে লিপিবদ্ধ করব, তাহলে কিন্তু ৩০০০ টাকা হবে। তাহলে কি হবে? ৩০০০ টাকা হবে। এই জায়গায় বলছে দেখো, পণ্য ক্রয় নগদ ৩০০০ টাকা ও বাকিতে ২০০০ টাকা। নগদ ভিত্তিতে কত টাকায় লিপিবদ্ধ করতে হবে? সেটা হচ্ছে ৩০০০ টাকা লিপিবদ্ধ করতে হবে। কয় হাজার টাকা? ৩০০০ টাকা। বলো তো কয় হাজার টাকা? ৩০০০ টাকা। কয় হাজার টাকা? ৩০০০ টাকা। এই যে দেখো ৩০০০ টাকা। কেন? এই জায়গায় কি বলছে দেখো, এই জায়গায় বলছে নগদ ভিত্তিতে। এই জায়গায় কোনটা বলছে? নগদ ভিত্তিতে। তাহলে আমরা নগদে পণ্য ক্রয় করছি ৩০০০ টাকা, আর এই ২০০০ টাকা কিন্তু বাকিতে। যদি বকেয়া ভিত্তিক বলতো, দেখো যদি বকেয়া ভিত্তিক বলতো তাহলে কিন্তু দুটোটাই আসতো, অর্থাৎ ৫০০০ টাকার লেনদেন আমি লিপিবদ্ধ করতাম। যেহেতু নগদ ভিত্তিক বলছে, শুধুমাত্র নগদে যেটা সংগঠিত হয়েছে সেটাই কিন্তু বসবে, কেমন? এবার বলো এটার উত্তর কি হবে? দেখো, অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ ৫০০০০ টাকা। অনুপার্জিত সেবা আয় এটা কিন্তু আমাদের জন্য দায়। কয় হাজার টাকা? ৫০০০০ টাকা। এবার বলছে উহার পাশের দুই অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত? অর্থাৎ ৫ ভাগের ২ ভাগ আমি উপার্জন করে ফেলছি, তাহলে উপার্জন করি নাই কয় ভাগ? ৩ ভাগ। তাহলে এই ৫০০০০ কে ৫ দিয়ে ভাগ করো, ৫ দিয়ে ভাগ করলে আসবে ১০০০০। এখনো আমি উপার্জন করি নাই কয় ভাগ? ৩ ভাগ। তাহলে ৩ ভাগে কয় হাজার টাকা আসবে? ৩০০০০ টাকা। এই ৩০০০০ টাকা এখনো আমার জন্য দায়, এই ৩০০০০ টাকা এখনো আমার জন্য দায়, এই ৩০০০০ টাকা এখনো আমার জন্য দায়। আর এই ২০০০০ টাকা হচ্ছে আমি আয় করে ফেলছি, মানে উপার্জন করে ফেলছি। তো এই জায়গায় তো প্রশ্নটা কিন্তু আমাদেরকে বলছে আয়ের কথা বলে নাই, বলছে এখনো দায় হিসাবে কয় টাকা রয়েছে? এখনো দায় হিসাবে কিন্তু ৩০০০০ টাকা রয়ে গেছে। এখনো দায় হিসাবে আমাদের কয় হাজার টাকা রয়ে গেছে? ৩০০০০ টাকা রয়ে গেছে। বলো তো বুঝতে পারছো কিনা? এখনো দায় হিসাবে আমাদের কয় হাজার টাকা রয়ে গেছে? ৩০০০০ টাকা রয়ে গেছে। বলো এটা বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো। জি জি বুঝতে পারছো তাইলে। এবার আসো, এই প্রশ্নটা কি বলছে আমরা একটু খেয়াল করি। দেখো, ৮ কক্ষ বিশিষ্ট মানে ৮ ঘর বিশিষ্ট কার্যপত্রে নিচের কোন শিরোনামটির প্রয়োজন হয় না? সেটা হচ্ছে সমন্বিত রেওয়ামিল। সেটা হচ্ছে কি? সমন্বিত রেওয়ামিল। ১০ ঘর বিশিষ্ট কার্যপত্র করতে কি কি লাগে? রেওয়ামিল লাগে, তারপরে সমন্বয় লাগে, তারপরে হচ্ছে সমন্বিত রেওয়ামিল লাগে। হ্যাঁ, সমন্বিত রেওয়ামিল লাগে। তারপরে লাগে কি? আয় বিবরণী। তারপরে লাগে কি? আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই ৫টা লাগবে। কিন্তু যখন আমরা ৮ ঘর বিশিষ্ট কার্যপত্র করব, কয় ঘর বিশিষ্ট? ৮ ঘর বিশিষ্ট কার্যপত্র করব, তখন সমন্বিত রেওয়ামিল এই জিনিসটা কিন্তু লাগবে না। তখন সমন্বিত রেওয়ামিল এই জিনিসটা কিন্তু লাগবে না। তখন সমন্বিত রেওয়ামিল এই জিনিসটা কিন্তু লাগবে না। বলো বুঝতে পারছো কিনা? সমন্বিত রেওয়ামিল ৮ ঘর বিশিষ্ট কার্যপত্রে কোনটি লাগবে না? বলো তো ৮ ঘর বিশিষ্ট কার্যপত্রের নিচের কোনটি লাগবে না? সমন্বিত রেওয়ামিল এই জিনিসটা লাগবে না। এবার দেখো, কার্যপত্রের উপাদান হচ্ছে কোনগুলো? এই জায়গায় দেখো, কার্যপত্রের উপাদান কোনগুলো? সমন্বিত রেওয়ামিল এটা কার্যপত্রের উপাদান, আয় বিবরণী এটাও কার্যপত্রের উপাদান, উদ্ধৃত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটাও কিন্তু কার্যপত্রের একটা উপাদান। উদ্ধৃত পত্র এটাও কিন্তু কার্যপত্রের একটা উপাদান। কেমন? উদ্ধৃত পত্র
এটাও কিন্তু কার্যপত্রের একটা উপাদান। উদ্ধৃত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটাও কিন্তু কার্যপত্রের একটা উপাদান। বুঝতে পারছো? বুঝতে পারছো? একটু জানাবা। এবার দেখো এই প্রশ্নটা কি বলছে, 30 এবং 31 দুইটা প্রশ্নের উত্তর এই জায়গা থেকে আমাদেরকে করতে হবে। কার্যপত্রে রেও মিলে বেতন দেওয়া আছে 20,000 টাকা, রেও মিলে বেতন আছে কত? 20,000 টাকা, বকেয়া বেতন 5,000 টাকা। হ্যাঁ, এখন বলছে 10 গড় কার্যপত্রে সমন্বিত রেও মিলে বেতন কত টাকা দেখাবো। আচ্ছা, এই যে রেও মিলে বেতন 20,000, বকেয়া আছে 5,000, তাহলে বকেয়াটা অবশ্যই যোগ করতে হবে। যোগ করলে বেতনের পরিমাণ দাঁড়াবে কত? 30,000 টাকা। অবশ্যই আমরা 30,000 টাকা দেখাবো। সমন্বিত রেও মিলে অবশ্যই বেতন আমাদেরকে কয় হাজার দেখাইতে হবে? 30,000 টাকা। কারণ এটা এই 20,000 টাকা থাকবে রেও মিলে, এই 5,000 টাকা থাকবে সমন্বয়ে। রেও মিল আর সমন্বয় এই দুইটা যোগ করলে কি আছে? সমন্বিত রেও মিল হয় না? রেও মিল আর সমন্বয় যোগ করলে কিন্তু সমন্বিত রেও মিল হয়। তাহলে 20,000 আর 5,000 যোগ করলে হবে কত? 30,000। তাহলে অবশ্যই সমন্বিত রেও মিলে আমরা কয় হাজার দেখাবো? 30,000 টাকা দেখাবো। অবশ্যই সমন্বিত রেও মিলে 30,000 টাকা দেখাবো। যদি বলতো যে সমন্বয়ে কত টাকা দেখাবো, তাহলে উত্তর হইতো 5,000 টাকা। যদি বলতো যে সমন্বয়ে কয় হাজার টাকা দেখাবো, উত্তর 5,000 টাকা দেখাবো। যদি বলতো রেও মিলে কয় টাকা দেখাবো, তাহলে উত্তর 20,000 টাকা হইতো। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ক্লাসে আসো, আসো ক্লাসে। আচ্ছা, বলো বুঝতে পারছো কিনা? বলো তো প্রশ্নটা বুঝতে পারছো কিনা? আলিফ, আমি বুঝতে পারছি। একটা কমেন্ট বারবার করার কোনো প্রয়োজন নেই, অহেতুক কমেন্ট বারবার করার কোনো প্রয়োজন নেই। আলিফ, তুমি যেটা প্রশ্ন করছো আমি বুঝতে পারছি। যে টপিকটা বাদ আছে সেগুলো আমরা অবশ্যই করাবো, সময় লাগবে। একদিনে সবকিছু আলোচনা করা সম্ভব না বাবা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এটা 20টা, সরি এটা 25 হবে, 25 হবে। এই যে 25 আর 5, এটা 25 হবে। হ্যাঁ, টাইপিং মিস্টেক। এই যে 25 আর 5, এটা 25 হবে। 25, এটা 25 হবে। কেমন? এই যে 25,000, এই 25,000 রেও মিলে যেটা দেওয়া আছে, সমন্বয়ে বকেয়া 5,000। এই যে এটা আছে কোথায়? রেও মিলে। আর এটা আছে কোথায়? সমন্বয়ে। দুইটা যোগ করলে যেটা আসবে সেটাই কিন্তু সমন্বিত রেও মিলের টাকাটা আসবে। কেমন? এবার আসো তার পরের প্রশ্নটা। এবার কি বলছে দেখো, দেখো 10 গড় কার্যপত্রে বকেয়া বেতন কোথায় দেখাতে হবে? এই যে বকেয়া বেতন, এটা আমরা কোথায় দেখাবো বলো? এটা আমরা দেখাবো সমন্বয়ে দেখাবো। তারপরে সমন্বয় থেকে এটা যাবে সমন্বিত রেও মিলে। আর বকেয়া বেতন যেহেতু এটা দায়, তাহলে এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, এটা আয় বিবরণীতে যাবে না। এটা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। দেখো বকেয়া বেতন, প্রথমে আমরা এটা জাবেদা করব। জাবেদা করলে কার জাবেদা করি? সমন্বয়ের জাবেদা করি। তার মানে সমন্বয়ের ঘরে একবার বসবে। তারপরে রেও মিল আর সমন্বয় যোগ বিয়োগ করে আমরা সমন্বিত রেও মিলে নিব। তারপরে বকেয়া বেতন, এই বকেয়া বেতন কথাটা ডিরেক্টলি কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের ঘরে যাবে। কারণ বকেয়া বেতন এটা আমাদের জন্য একটা দায়, বকেয়া বেতন এটা আমাদের জন্য দায়। স্যার সমন্বয় জাবেদা করেন, অলরেডি করে ফেলছি। বকেয়া বেতন এটা আমাদের জন্য একটা দায়, তাহলে অবশ্যই সমন্বয় সমন্বিত রেও মিল আর্থিক অবস্থার বিবরণী। অবশ্যই উত্তর হবে গ নম্বরটা। এই যে সমন্বয় সমন্বিত রেও মিল আর্থিক অবস্থার বিবরণী, সমন্বয় সমন্বিত রেও মিল আর্থিক অবস্থার বিবরণী, সমন্বয় সমন্বিত রেও মিল আর্থিক অবস্থার বিবরণী। কেমন? সমন্বয় সমন্বিত রেও মিল এবং আর্থিক অবস্থার বিবরণী। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? একজন বলছে স্যার আরেকবার বুঝান। হ্যাঁ ভাই, আরেকবার কোন জায়গাটা বুঝাবো? এই যে দেখেন বকেয়া বেতন, বাবারে বকেয়া বেতন, এটাকে প্রথমে আমার জাবেদা করতে হবে। কোন জাবেদা? সমন্বয় জাবেদা করতে হবে। তাহলে সমন্বয়ের ঘরে একবার বসবে। যেহেতু এটা সমন্বয়ের ঘরে বসছে, তার মানে এটা সমন্বিত রেও মিলের ঘরেও বসবে 100%। এরপরে তোমাকে বুঝতে হবে এটা তোমার জন্য কি? বকেয়া বেতন, এটা তোমার জন্য দায়। দায় কোথায় বসে? দায় বসবে আর্থিক অবস্থার বিবরণী। দায় কোথায় বসবে? আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। হ্যাঁ,
তাহলে এই সিরিয়ালটা তো নিচে দেওয়া আছে, এই যে দেখো এই সিরিয়ালটা নিচে দেওয়া আছে। এখন তুমি যদি প্রথম ক্লাস না করো তাহলে কিভাবে বুঝবা, তাই না? প্রথম ক্লাসটা তো তোমাকে করতে হবে, প্রথম ক্লাসটা যদি না করো তাহলে তো লাভ নেই, তুমি বুঝবা না। কার্যপত্র হতে পারে কয় ঘর বিশিষ্ট, কার্যপত্র হতে পারে কয় ঘর বিশিষ্ট, আমি আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। কার্যপত্র হতে পারে 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট, 12 ঘর বিশিষ্ট। কার্যপত্র হতে পারে কয় ঘর বিশিষ্ট, 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট, 12 ঘর বিশিষ্ট। কার্যপত্র কয় ঘর বিশিষ্ট হতে পারে, 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট, 12 ঘর বিশিষ্ট। কেমন? তাহলে কার্যপত্র কয় ঘর বিশিষ্ট হতে পারে বলো তো? এবার আসো দেখো এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা। দেখো সকল বোর্ড 18তে আসছে, রেও মিলে বীমা প্রিমিয়াম দেওয়া আছে 2400 টাকা। রেও মিলে বীমা প্রিমিয়াম দেওয়া আছে 2400 টাকা এবং সমন্বয়ে কি বলা ছিল দেখো, প্রত্যেক বছর 31শে মার্চ তারিখে বাৎসরিক ভিত্তিতে প্রদান করা হয়। মার্চ, আমাদের অঙ্ক শেষ হয়ে যায় ডিসেম্বরে। হ্যাঁ, তো ডিসেম্বরের পরে মার্চ, তাহলে আমি কয় মাস বেশি দিছি? এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে আমি কয় মাসের বীমা বেশি দিছি? 3 মাসের বীমা কিন্তু এই জায়গায় বেশি দিছি। দেখো এই জায়গায় 3 মাসের বীমা আমরা বেশি দিছি। দেখো রেও মিলে বীমা প্রিমিয়াম দেওয়া আছে 2400 টাকা এবং সমন্বয়ে ইহা বলা ছিল যে প্রত্যেক বছর 31শে মার্চ তারিখে বাৎসরিক ভিত্তিতে প্রদান করা হয়। তাহলে আয় বিবরণীতে কি পরিমাণ বীমা প্রিমিয়াম দেখাতে হবে? তাহলে এই যে দেখো এই 2400 কে 12 দ্বারা ভাগ করো, 1 বছর সমান 12 মাস, তাহলে প্রত্যেক মাসে বীমা প্রিমিয়াম কয় টাকা? 200 টাকা। এবার আমি বেশি দিছি কয় মাস? 3 মাস, তাহলে 3 মাস মানে কত? 600 টাকা। এই 600 টাকা হচ্ছে আমরা অগ্রিম প্রদান করছি। এবার এই যে 600 টাকা আমরা অগ্রিম প্রদান করছি, তাহলে 2400 থেকে 600 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে কত? 1800 টাকা। এই 1800 টাকা হচ্ছে আমার বীমা খরচ, এইটা হবে আমার জন্য ব্যয়। আর এই যে 600 টাকা এটা হবে আমার জন্য অগ্রিম, এই 600 টাকা এটা হবে আমার জন্য অগ্রিম। জি বলো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? এই যে দেখো এই 600 টাকা আমার জন্য অগ্রিম হবে। তাহলে এই জায়গায় বলছে কি পরিমাণ বীমা প্রিমিয়াম আমরা আয় বিবরণীতে দেখাই। ভাই আয় বিবরণীতে আমরা কি দেখাই? আয় আর ব্যয় দেখাই না? তাহলে এই জায়গায় যেই টাকাটা আমাদের জন্য ব্যয় হবে ওই টাকাটাই কিন্তু আমরা এই জায়গায় দেখাবো। কারণ তোমাকে ধরে নিতে হবে যে আমরা হিসাবকাল শেষ করি 31শে ডিসেম্বর। তো 31শে ডিসেম্বর পরে এই জায়গায় আমরা দেওয়া আছে মার্চ পর্যন্ত। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমি কয় মাসের বেশি দিছি? 3 মাসের বেশি দিছি। এই 3 মাসের টাকাটা আমরা কিভাবে বাইর করব? এই যে দেখো 3 মাসের টাকাটা বাইর করব কিভাবে? প্রথমে আমি 2400 কে 12 দ্বারা ভাগ করব, কারণ বৎসর 1 বছর সমান 12 মাস। তাহলে 12 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে প্রত্যেক মাসে 200, আমি বেশি দিছি কয় মাস? 3 মাস। তাহলে 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করলে কত হবে? 600। তাহলে এই 600 টাকা আমার অগ্রিম। তাহলে টোটাল বীমা থেকে অগ্রিম বীমাটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে বীমা খরচ। ওই খরচটাই কিন্তু আমরা আয় বিবরণীতে কি করব? প্রদর্শন করব, দেখাবো। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? যারা ক্লাসে আসো বুঝতে পারছো কিনা একটু জানাবা। বলো এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা? এই জায়গায় অপশনটা ভুল। দেখো এই জায়গায় যেটা দেওয়া আছে এটা ভুল, এই জায়গায় যেটা দেওয়া আছে এটা কিন্তু ভুল। তাহলে উত্তর হবে কত? 1800। উত্তর হবে কত? 1800। উত্তর হবে কত? 1800। কিভাবে? ওই যে 2400 থেকে আমি 600 বাদ দিব, 2400 থেকে আমি 600 বাদ দিব, 2400 থেকে আমি 600 বাদ দিব, 2400 থেকে প্রিমিয়াম মানে কি? প্রিমিয়াম মানে কিস্তি। প্রিমিয়াম যেই কথা, কিস্তি একই কথা, সেলামি একই কথা। ওই যে আমরা বীমা কোম্পানিতে যে বীমা করছি প্রত্যেক মাসে আমাকে যেটা দেওয়া লাগে প্রত্যেক মাসে। হ্যাঁ এমডি মাশরাফি, এমডি মাশরাফি স্যার বুঝাইয়া বলেন, স্যার বুঝাইয়া বলেন। ভাইয়া কোনটা বুঝাইয়া বলবো আর কোনটা বুঝাইয়া বলি নাই আমাকে একটু বলো তো। বুঝাইয়া কিভাবে বলবো বলো? একজন প্রশ্ন করছে এমডি মাশরাফি নাম মেবি, হ্যাঁ সে বলছে ভাইয়া বুঝাইয়া বলেন। আচ্ছা আমি কোনটা না বুঝাইয়া বলছি একটু কি বলবেন প্লিজ? বলেন এমডি মাশরাফি কোনটা বোঝানো হয় না আমাকে একটু বলবেন প্লিজ।
কোনটা বোঝানো হয় না, আপনার কাছে যদি মনে হয় যে কোনটা বোঝানো হয় না তাহলে বলবেন, আমি বুঝাই দিব প্লিজ। বলেন এমজি মাশরাফি সাহেব, আপনি বলেন যে কোনটা বোঝানো হয় নাই, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। ভাই আপনারা বাকির একটু বলবেন। এমডি মাশরাফি ভাই বলছে স্যার বুঝাইয়া বলেন, আমি কোনটা বুঝাইয়া বলি নাই আমাকে একটু বলবেন। জি বলেন মাশরাফি ভাই, বলবেন কোনটা। মাশরাফি ভাই একটু বলবেন কোনটা বুঝাইয়া বলি নাই। স্টেশনারি প্রারম্ভিক মজুদ, স্টেশনারি মানে হচ্ছে মণিহারি, স্টেশনারি যেই কথা মণিহারি একই কথা। তো মাশরাফি ভাই বলতেছে আমি বুঝাই নাকি বলি না। আচ্ছা কোনটা বুঝাই বলি না আপনারা একটু জানাবেন। প্রারম্ভিক মজুদ 1500, মানে শুরুতে ছিল 1500, ক্রয় করছি 4500, তাহলে যেটা ক্রয় করছি সেটা আমরা যোগ করব 4500। ওকে, তাহলে ইন টোটাল আমার কাছে মণিহারি কত, 6000 টাকা। এবার সমাপনী মজুদ 500, মানে এখনো আমার কাছে সমাপনী আছে 500। তাহলে বলেন তো আমি ব্যবহার করছি কত, 5500। আমি ব্যবহার করছি কত, 5500। আমি ব্যবহার করছি কত, 5500 টাকা। তার মানে এই জায়গায় বলছে স্টেশনারি ব্যয়ের পরিমাণ কত। ব্যয় মানে কোনটা, ব্যয় মানে যেটা আমরা ব্যবহার করছি ওইটাই কিন্তু আমাদের জন্য ব্যয়। তাহলে শুরুতে যেটা ছিল সেটার সাথে নতুন করে যেটা ক্রয় করছি সেটা যোগ করব, যোগ করার পর যোগ করার পর আমরা কি করব, সমাপনীটা বাদ দিয়ে দিব। সমাপনীটা বাদ দিলে যেটা আসবে সেটাই কিন্তু। কেমন, আশা করি বুঝতে পারছেন। বলেন তো বুঝতে পারছেন কিনা। জাহিদুল ইসলাম 1800 টাকা কেমনে আসলো একটু বুঝাবেন প্লিজ। আপনারা ক্লাসে কোথায় থাকেন আমাকে বলেন। আপনারা কি ক্লাস করেন আর টিকটক দেখেন? ক্লাস আর টিকটক দুইটা তো একলগে চলবে না, তাই না? এবার দেখেন রেওয়া মিলে বিমা প্রিমিয়াম দেওয়া আছে 2400 টাকা বিমা। এই যে দেখেন রেওয়া মিলে বিমা দেওয়া আছে কত, 2400 টাকা। এবার সমন্বয় কি বলছে দেখো, প্রত্যেক বছর 31শে মার্চ তারিখ বাৎসরিক ভিত্তিতে প্রদান করা হয়। এবার আমরা সাধারণত অঙ্ক শেষ করি ডিসেম্বর মাসে। ওকে, ডিসেম্বরের পরে এই জায়গায় দেওয়া আছে মার্চ, 31শে মার্চ পর্যন্ত। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এই যে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে কয় মাস বেশি দিছি আমি, 3 মাস বেশি দিছি। এই যে 3 মাসের টাকা আমি বেশি দিছি। এই 3 মাসের টাকার আগে বাইর করেন কয় টাকা। আচ্ছা প্রত্যেক মাসে কত করে পরে এটা জানতে হলে 2400 কে 12 দিয়ে ভাগ দেন, তাহলে আসবে 200। এবার 3 দিয়ে গুণ দেন, তাহলে আসবে 600। এই 600 কিন্তু আপনি বেশি দিয়ে রাখছেন অগ্রিম। তাহলে ব্যয় কত, ব্যয়টা বাইর করতে গেলে টোটাল টাকা থেকে অগ্রিমের টাকাটা বাদ দেন, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার জন্য ব্যয়। তার মানে এই জায়গায় উত্তর হবে 1800 টাকা। আরেকজন বলছেন প্রিমিয়াম। প্রিমিয়াম জিনিসটা কি ভাই? প্রিমিয়াম জিনিসটা হচ্ছে যে আমরা প্রত্যেক মাসে মাসে যেটা দেই কিস্তি, ইনস্টলমেন্ট, কিস্তি যেটাকে বলে। মনে করেন আপনি একটা বীমা কোম্পানিতে বীমা খুলছেন, আপনার জীবনের জন্য একটা বীমা খুলছেন। তো এই যে জীবন বীমা নামে একটা বীমা যে আপনি খুললেন বীমা কোম্পানিতে, এখন প্রত্যেক মাসে আপনাকে কিন্তু একটা কিস্তি দিতে হবে, মানে একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে প্রত্যেক মাসে মাসে। ওইটাকে বলা হয় বীমা প্রিমিয়াম, বীমা কিস্তি, বীমা সেলামি, অথবা যেটাই বলেন না কেন। আশা করি বুঝতে পারছেন। বীমা প্রিমিয়াম, বীমা কিস্তি, বীমা সেলামি। এখন বলেন বুঝতে পারছেন কিনা মাশরাফি, এখন বলেন বুঝতে পারছেন কিনা। এখন যদি না বুঝতে পারেন তাহলে আপনি আর বুঝতে পারবেন না। এবার দেখেন প্রশ্নটা কি বলছে, কার্যপত্রে নিট ক্ষতিকে কোন দিকে দেখানো হয়। ভাই নিট ক্ষতি কার্যপত্রে কোথায় বসে? অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসবে, আর আয় বিবরণীর ক্রেডিট পাশে বসবে। আয় বিবরণীর ক্রেডিট পাশে বসবে। এই যে দেখো আয় বিবরণীর ক্রেডিট আর আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট। এই যে দেখো আয় বিবরণীর ক্রেডিট আর আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট। আয় বিবরণীর ক্রেডিট, বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা। এই যে আয় বিবরণীর ক্রেডিট এবং আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট। আমরা যখন নিট ক্ষতি আসে, জাস্ট এতটুকু মনে রাখেন, আমাদের যখন নিট ক্ষতি আসে তখন আমরা কিন্তু এই ক্ষতিটা আর্থিক অবস্থার বিবরণীর কোন পাশে লিখি, ডেবিট পাশে লিখি। আর যদি নিট আয় আসতো তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে লিখতাম। হ্যাঁ,
আর আয় বিবরণী ডেবিট পাশে লিখতাম। বলেন তো এটা বুঝতে পারছেন কিনা, বলেন তো এটা বুঝতে পারছেন কিনা, বলেন তো এটা বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা বলেন। এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা দ্রুত বলেন, এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা দ্রুত বলেন, এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা দ্রুত বলবেন প্লিজ। কার্যপত্রের ধাপ সাধারণত কয়টি? একটু আগেই কিন্তু আমরা আলোচনা করছি কার্যপত্রের ধাপ সাধারণত কয়টি, কার্যপত্রের ধাপ সাধারণত কয়টি আমাকে একটু বলবেন। এই যে দেখেন কার্যপত্রের প্রথম ধাপটা হচ্ছে রেওমিল, রেওমিলের পরের ধাপটা হচ্ছে কি সমন্বয়, তারপরের ধাপটা হচ্ছে সমন্বিত রেওমিল, তারপরের ধাপটা হচ্ছে আয় বিবরণী, তারপরের ধাপটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। কয়টা হইলো? 1 2 3 4 5। তাহলে কার্যপত্রের ধাপ সাধারণত কয়টি? 5টি। কার্যপত্রের ধাপ সাধারণত কয়টি? 5টি। যদি বলে কার্যপত্রের সাধারণত কয় কলাম বিশিষ্ট হয়? 3 কলাম, 8 ঘর বিশিষ্ট, 10 ঘর, 12 ঘর, অর্থাৎ 3 ধাপে হয় আর কি, আর 3টা কলাম বিশিষ্ট হয় আর কি। আর যদি বলে ধাপ কয়টি, তাহলে অবশ্যই ধাপ হবে কয়টি? 5টি। এবার আসেন, অনুপার্জিত আয় দেখানো হয় কার্যপত্রের কোথায়? অনুপার্জিত আয় এটা আমার জন্য দায়। প্রথমে জানতে হবে অনুপার্জিত আয় এটা আমার জন্য কি। অনুপার্জিত আয় এটা আমাদের জন্য দায়। যেহেতু এটা অনুপার্জিত আয়, এটা অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে দেখাবো। কোথায় দেখাবো? আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে দেখাবো, রাইট? হ্যাঁ, কোথায় দেখাবো আমরা? আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে দেখাবো। আর এটা কোথায় থাকবে? রেওমিলে থাকবে। অনুপার্জিত আয় কখনো আয় বিবরণীর ডেবিট পাশে বসবে না। তাহলে এই জায়গা হবে 1 আর 3, 1 আর 3 সঠিক। কোনটা হবে? 1 আর 3 সঠিক হবে। বলো বুঝতে পারছো কিনা? এই জায়গায় বলছে অনুপার্জিত আয় দেখানো হয় কার্যপত্রের কোথায়। এটা কার্যপত্রের কোথায় কোথায় থাকে? এটা রেওমিলে, মানে কোন কোন ধাপগুলোতে থাকবে? রেওমিলে থাকবে, তারপরে সমন্বয়ে থাকবে, সমন্বিত রেওমিলে থাকবে, আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে থাকবে। কিন্তু এটা আয় বিবরণী ডেবিট পাশে বসবে না। কেমন? ক্রেডিট পাশে, আয় বিবরণীতে বসবে না, কারণ এটা তো দায়। তাহলে এটা কেন আয় বিবরণীতে যাবে? আয় বিবরণীতে কেন যাবে? আয় বিবরণীতে যাবে শুধু আয় আর ব্যয়। কি যাবে? আয় আর ব্যয় যাবে। এবার দেখেন প্রশ্নটা কি বলছে। অনিঃশেষিত ব্যয় কি? অনিঃশেষিত ব্যয় এটা আমাদের জন্য একটা সম্পদ। অনিঃশেষিত ব্যয় মানে হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা অলিক সম্পদ, যেটাই তুমি বলো না কেন। হ্যাঁ জি, মাহি কোনটাতে সমস্যা আছে একটু জানাবেন, কোন প্রশ্নটা একটু জানাবেন। তাহলে দেখেন অনিঃশেষিত ব্যয় এটা আমাদের জন্য সম্পদ। অনিঃশেষিত ব্যয় এটা আমাদের জন্য কি? সম্পদ। অনিঃশেষিত ব্যয় এটা আমাদের জন্য কি? সম্পদ। অনিঃশেষিত ব্যয় এটা আমাদের জন্য কি? সম্পদ। এবার দেখেন 39 নম্বর, অগ্রিম বীমা উত্তীর্ণ হয়েছে। এই যে দেখেন, এটা একটু ভালো করে বুঝেন। অগ্রিম বীমা এটা আমার জন্য সম্পদ, কিন্তু অগ্রিম বীমার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, তাহলে এই অগ্রিম বীমা কিন্তু আর সম্পদ থাকবে না, তখন এটা ব্যয় হয়ে যাবে। কিন্তু অগ্রিম বীমার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, যতটুকু অংশের মেয়াদ উত্তীর্ণ হবে, যতটুকু অংশের মেয়াদ উত্তীর্ণ হবে, ততটুকু আমার জন্য ব্যয় হবে। অগ্রিম বীমা এটা আমার জন্য সম্পদ, অগ্রিম বীমা এটা আমার জন্য সম্পদ। তবে অগ্রিম বীমার যতটুকুর মেয়াদ উত্তীর্ণ হবে, ওই ততটুকু কিন্তু আমার জন্য ব্যয় হবে। অগ্রিম বীমা এটা আমার জন্য সম্পদ। আবার বলতেছি, অগ্রিম বীমা এটা আমার জন্য সম্পদ, কিন্তু অগ্রিম বীমার যেই অংশটুকুর মেয়াদ শেষ হয়ে যাবে, ওইটা কিন্তু আমার জন্য সম্পদ থাকবে না, ওইটা আমার জন্য ব্যয় হয়ে যাবে। তো অগ্রিম বীমা, যখন আমি অগ্রিম বীমা দিব, তখন এটা ডেবিট পাশে থাকবে। আর অগ্রিম বীমার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে এই অগ্রিম বীমা কথাটা কোথায় বসবে জানো? ক্রেডিট পাশে বসবে। তাহলে এই জায়গায় বলছে অগ্রিম বীমা উত্তীর্ণ হয়েছে, এর জন্য সমন্বয় দাখিলা ক্রেডিট হবে কোনটা? ক্রেডিট হবে অগ্রিম বীমা। ক্রেডিট হবে কি? অগ্রিম বীমা। তাহলে এটা জাবেদারে কি? এই যে দেখো,
অগ্রিম বীমার মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে তার জাবেদা দিতে হয় এইভাবে, এই যে বীমা ডেবিট অগ্রিম বীমা ক্রেডিট। কারণ অগ্রিম বীমা সম্পদের জায়গায় হ্রাস পাইছে, সম্পদের জায়গায় হ্রাস পাইছে, এই জন্য এই যে দেখো অগ্রিম বীমা এটা মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে, এটা আমাদের জন্য ব্যয় হয়ে গেছে, এই জন্য এই যে ব্যয় হয়ে যাওয়ার কারণে ব্যয় ডেবিট পাশে বসবে, যতটুকু মেয়াদ শেষ হয়েছে ততটুকু। আর অগ্রিম বীমা এতক্ষণ আমার জন্য সম্পদ ছিল, যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে তাই এখন এটা হ্রাস পেয়ে গেছে সম্পদ, তাই ক্রেডিট পাশে বসবে। তাহলে অগ্রিম বীমা কথাটা ক্রেডিট পাশে বসবে, অগ্রিম বীমা কথাটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। বলতো বুঝতে পারছো কিনা? অগ্রিম বীমা কথাটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। অগ্রিম বীমা কথাটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। অগ্রিম বীমা কথাটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। বলো বুঝতে পারছো কিনা? অগ্রিম বীমা কথাটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। বলো বুঝতে পারছো কিনা? যদি সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। স্নেহা চৌধুরী ঐশী, যে এই মেসেজটা আপনি বারবার দেন না, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে সৃজনশীল বুঝাই দেওয়ার জন্য। যদিও কার্যপত্র সৃজনশীল গুলো আমাদের পেজ বেসে আলোচনা করা হয়েছে, পেজ বেসে কিন্তু কার্যপত্রের সৃজনশীল গুলো আমাদের আলোচনা করা হয়েছে। অগ্রিম ও বকেয়া সমূহ লিপিবদ্ধ করতে নিচের কোন দাখিলাটা আমরা দিই? সমন্বয় দাখিলা। অগ্রিম এবং বকেয়া, এই যে সমন্বয় মানেই হচ্ছে অগ্রিম আর বকেয়া, এটা আমি প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করে এগুলো বুঝিয়ে দিছি। অগ্রিম এবং বকেয়া, সমন্বয় বললে এই অগ্রিম আর বকেয়া কথাটা চলে আসবে। আর অগ্রিম আর বকেয়া এই কথাটা সবসময় কার সাথে থাকবে জানো? আয় আর ব্যয়ের সাথে। কার সাথে থাকবে? আয় আর ব্যয়ের সাথে থাকবে। তাই আমরা বলতেই পারি অগ্রিম এবং বকেয়া এগুলো লিপিবদ্ধ করব, যে আমরা কোন দাখিলা মানে কোন জাবেদার মাধ্যমে লিপিবদ্ধ করব? অবশ্যই সেটা হবে সমন্বয় দাখিলা, মানে সমন্বয় জাবেদার মাধ্যমে আমরা এটা লিপিবদ্ধ করব। কেমন বলেন তো, বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? একটু জানাবেন বুঝতে পারছেন কিনা, একটু জানাবেন বুঝতে পারছেন কিনা, একটু জানাবেন প্লিজ, বুঝতে পারছেন কিনা? মির্জা ট্রেডার্স এর হিসাব রক্ষক কার্যপত্র তৈরির সময় ঋণের বকেয়া সুদ সমন্বয়করণ করতে ভুলে গেছে, আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব ফেলবে? এই যে দেখো ঋণের বকেয়া সুদ, এটার জাবেদা কি? এটা প্রথমত আমার জন্য ব্যয়, তাহলে আমরা লিখব ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। বকেয়া ঋণের সুদ ক্রেডিট। এই যে দেখেন ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ এটা আমি লিপিবদ্ধ করতে ভুলে গেছি। তো যেহেতু লিপিবদ্ধ করতে ভুলে গেছি, এই জায়গায় ব্যয় আমি কম দেখাচ্ছি, কারণ ঋণের সুদ এটা আমার জন্য ব্যয়, আর বকেয়া ঋণের সুদ এটা আমার জন্য দায়। তার মানে আমি ব্যয়, যদি এই এন্ট্রিটা আমি লিপিবদ্ধ না করি, দেখো যদি ঋণের বকেয়া সুদ এটাকে আমি লিপিবদ্ধ না করি তাহলে আমি কি প্রভাব ফেলবো? ব্যয় কম দেখাবো। আচ্ছা ব্যয় যদি কম দেখায় তাহলে মুনাফা কি দেখাবে? বেশি দেখাবে। মুনাফা বেশি দেখালে মালিকানা সত্ত্ব বেশি দেখাবে। আর বকেয়া ঋণের সুদ এটা দায়, দায় যদি আমি লিপিবদ্ধ না করি তাহলে এই জায়গায় দায় কিন্তু হ্রাস পাবে, মানে দায়ও কিন্তু কম দেখাবে। তার মানে আমি ধরে নিতে পারি 1 2 3 তিনটাই কিন্তু সঠিক, 1 2 3 তিনটাই কিন্তু সঠিক। দেখো প্রশ্ন একটু বড়, মির্জা ট্রেডার্স এর হিসাব রক্ষক কার্যপত্র তৈরির সময় ঋণের বকেয়া সুদ সমন্বয়করণ ভুলে গেলে আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব ফেলবে? মানে তুমি কার্যপত্র করার সময় ঋণের বকেয়া সুদের জাবেদায় দাও নাই, তো জাবেদাটা না দেওয়ার কারণে কি কি প্রভাব হবে? এই যে দেখো ঋণের সুদ এটা ব্যয় ছিল, ব্যয়টা লিপিবদ্ধ হবে না, তাহলে ব্যয় যদি কম দেখায় আয় কি দেখাবে? বেশি। আয় বেশি দেখানো মানে মালিকানা সত্ত্ব বেশি দেখাবে। আর অপর দিক থেকে আমার দায় কিন্তু কম দেখাবে। কেন? ওই যে বকেয়া ঋণের সুদ এটা দায়, দায় বৃদ্ধি পাইছিল কিন্তু আমি দেখাই নেই। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? অব্যবহৃত সাপ্লাইস সমন্বয় করা হয়। অব্যবহৃত সাপ্লাইস এটা আমাদের জন্য চলতি সম্পদ। অব্যবহৃত সাপ্লাইস, সাপ্লাইসের যে অংশটা আমি ব্যবহার করি নেই, ওকে, সাপ্লাইস থেকে বাদ দিতে হবে, চলতি সম্পদ হিসাবে প্রদর্শন করতে হবে। সাপ্লাইস থেকে বাদ দিতে হবে এবং চলতি সম্পদ হিসাবে প্রদর্শন করতে হবে। সাপ্লাইস থেকে বাদ দিতে হবে এবং চলতি সম্পদ হিসাবে প্রদর্শন করতে হবে। সাপ্লাইস থেকে বাদ দিতে হবে এবং চলতি সম্পদ হিসাবে প্রদর্শন করতে হবে। সাপ্লাইস থেকে বাদ দিতে হবে এবং চলতি সম্পদ হিসাবে প্রদর্শন করতে হবে। বলো বুঝতে পারছো কিনা? মাস্টারবি বুঝতে পারছো কিনা বলো? অব্যবহৃত সাপ্লাইস সমন্বয় করা হয়, সমন্বয় করলে এটা কি করতে হবে? সাপ্লাইস থেকে বাদ দিতে হবে, কারণ যেটা ব্যবহার করে ফেলছি ওইটা বাইর করতে হবে। হ্যাঁ, যেটা অব্যবহৃত থাকবে এটা কিভাবে বাইর করব? সাপ্লাইস থেকে যেটা ব্যবহার করি না সেটা বিয়োগ করে দিব।
এবং চলতি সম্পদ হিসেবে এটা আর্থিক অবস্থার বিবরণীতে আমি ডেবিট পাশে দেখাবো। এবার দেখেন এটার জাবেদাটা আপনারা মোটামুটি সবাই পারার কথা, এটার জাবেদাটা আপনারা মোটামুটি সবাই পারার কথা। ক্লাসে সবাই আছেন? ওকে। এবার দেখেন ক্রয়কৃত পণ্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ করা হলো। আচ্ছা ভাই, আমি প্রতিষ্ঠানের জন্য ক্রয়কৃত পণ্যটাকে আমরা বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি, তাহলে বিনামূল্যে যদি আমরা পণ্য বিতরণ করি তাহলে কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে। এটা তো বিজ্ঞাপন হিসাব ডেবিট আছে, এটা তো বিজ্ঞাপন হিসাব ডেবিট আছে, এটা তো ডেবিট আছে। ওকে, বিজ্ঞাপন তিনটাতে ডেবিট আছে। এবার আমি দেখবো ক্রেডিট পাশে কি থাকবে। যেহেতু পণ্য বিতরণ করছি তার মানে আমার ক্রয়ের পরিমাণ কিন্তু হ্রাস পাইছে। যেহেতু আমার ক্রয়ের পরিমাণ হ্রাস পাইছে তার মানে ক্রয় কথাটাকে ক্রেডিট দিকে দেখাইতে হবে। তাহলে সঠিক এটা, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা হবে না কেন? নগদান আসত্ব প্রশ্নে ওঠে না, বিলম্বিত বিজ্ঞাপন আসত্ব প্রশ্নে ওঠে না, আর এটা তো অনেক আগে বাদ গেছে, তাহলে এটা হবেই বা কেন? তাহলে উত্তর হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কেন বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে? মানে আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করছি। পণ্য বিতরণ করি কিসের জন্য? জনগণকে জানানোর জন্য, পণ্য সম্পর্কে অবগত করার জন্য। এটা এক ধরনের বিজ্ঞাপন, মানে জনগণকে পণ্য সম্পর্কে জানানো, অবগত করা। এটা আমার জন্য ব্যয়, এর জন্য বিজ্ঞাপন কথাটা ডেবিট পাশে বসবে। এবার বিজ্ঞাপন করতে যে আমি নগদ অর্থ ব্যয় করিনি, পণ্য বিলিয়ে দিচ্ছি মানুষের মাঝে, তাহলে এই যে ক্রয় হিসাব ক্রেডিট হবে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই প্রশ্নটাতে একটা মিস্টেক আছে। হ্যাঁ, এই প্রশ্নটাতে একটা মিস্টেক আছে। বেতন 120%, 1,20,000 টাকা হলে বকেয়া বেতনের পরিমাণ কত? এটা বকেয়া হবে না কথাটা, এটা হবে অগ্রিম বেতনের পরিমাণ কত। অগ্রিম বেতনের পরিমাণ কত? তাহলে এই যে 1,20,000, এই যে 120%, তাহলে 120 দ্বারা ভাগ করো। 120 দ্বারা যদি ভাগ করো, ভাগ করার পরে একটু ভালো করে বুঝো, 120 দ্বারা তুমি ভাগ করো, ভাগ করলে কত আসে দেখো। 120 দ্বারা ভাগ করলে কত আসে? 2000 আসবে। এবার বেশি দিছি আমি কত? 20 ভাগ, তাহলে 20 দ্বারা গুণ করো। 20 দ্বারা কি করবা? গুণ করবা। তাহলে 20 দ্বারা গুণ করলে আসবে কত? 20,000 টাকা। তাহলে আমরা অগ্রিম দিছি কত? 20,000 টাকা। অগ্রিম কত দিছি? 20,000 টাকা অগ্রিম বেতন দেওয়া হয়েছে। এই যে 120%, এই যে, তাহলে আমরা কি করব? 120 দ্বারা ভাগ করব। এই যে 120 দ্বারা ভাগ করব, তাহলে আমরা বেশি দিছি কত? এই যে 20 ভাগ বেশি দিছি 20। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেক ভাগে যেটা আসে ওটাকে 20 দ্বারা গুণ দাও। গুণ দেওয়ার পরে যেটা আসবে এটা হচ্ছে অগ্রিম বেতন। বলো তো বুঝতে পারছো কিনা? দেখো, বিমা সালামি অগ্রিম 3 মাস প্রদান। রেওয়া মিলে বিমা সালামি দেওয়া আছে 18,000 টাকা। রেওয়া মিলে বিমা সালামি দেওয়া আছে কত? 18,000 টাকা। হ্যাঁ, দেখো বিমা সালামি, বিমা সালামি অগ্রিম, বিমা সালামি অগ্রিম 3 মাস প্রদান করছি আমরা। কয় মাস প্রদান করছি? 3 মাস প্রদান করছি। তাহলে এই যে দেখো রেওয়া মিলে বিমা দেওয়া আছে কত? 18,000 টাকা। আমরা অঙ্ক করি 1 বছর, 1 বছর সমান 12 মাস। হ্যাঁ, তাহলে এই যে 18,000 কে 12 দ্বারা গুণ দাও, ভাগ দাও। 18,000 কে 12 দ্বারা ভাগ দাও, কত আসে বলো? এই 18,000 কে 12 দ্বারা ভাগ করো, কত আসে বলো? কত আসে বলো? ভাগ দেওয়ার পরে কত আসে? যেটা আসবে ওইটাকে তুমি 3 দ্বারা গুণ করো। যেটা আসবে ওইটাকে 3 দ্বারা গুণ করো। যেটা আসবে ওইটাকে 3 দ্বারা গুণ করো। হ্যাঁ, যেটা আসবে ওইটাকে 3 দ্বারা গুণ করো। এই যে 18,000 কে, এই যে এই 18,000 কে 12 দ্বারা ভাগ করো। ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাকে 3 দ্বারা গুণ করো। কত আসে বলো? রেজাল্টটাকে 3 দ্বারা গুণ করো। গুণ করলে কত আসে বলো? রেজাল্টটাকে 3 দ্বারা গুণ করো। গুণ করলে কত আসে একটু বলো, দ্রুত বলো। আসে। তাহলে এই 1500 কে তুমি 3 দ্বারা গুণ করো, তাহলে 4,500। যেহেতু 3 মাস বেশি দিছি, অগ্রিম দিছি কয় মাস? এই যে 3 মাস, তাহলে 3 মাসে কত আসবে? 4,500, 4,500 টাকা। তাহলে উত্তর হবে কত? 4,500 টাকা। উত্তর হবে কত? 4,500 টাকা। উত্তর হবে কত? এই যে রাফি চলে আসছে, দেখছো রাফি চলে আসছে। এই যে রাফির কিন্তু একটু শীত বেশি লাগে, আর শীতের কারণে রাফি কিন্তু উল্টাপাল্টা কথা বলে, এটা তোমরা কিছু মনে করবে না। হ্যাঁ, রাফি কিন্তু চলে আসছে, দেখো, আর রাফি মাত্র আসছে।
আর রাফির সম্পর্ক কিন্তু বড় বড় লোকের সাথে। রাফির সম্পর্ক হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে, এরপরে ডোনাল্ড ট্রাম্পের সাথে, জো বাইডেনের সাথে, তারপর হচ্ছে কি ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট আছে না, ওদের সাথে হচ্ছে গিয়ে পুতিনের সাথে রাফির সম্পর্ক সব সময়। রাফি কিন্তু খুব ডেঞ্জারাস লোক, রাফি থেকে দূরে থাকবে তোমরা। এবার দেখো অগ্রিম খরচ সমন্বয় হলে, অগ্রিম খরচ দেখো এই জায়গায় স্পষ্টটা কি বলছে দেখো, অগ্রিম খরচ সময় হলে কি হবে, এই যে দেখো খরচ হ্রাস পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। যেমন বীমা প্রিমিয়াম অগ্রিম দিচ্ছে, তাহলে এটা জাবেদা কি হবে, এই যে দেখো অগ্রিম বীমা ডেবিট, বীমা ক্রেডিট। তার মানে এটা আমাদের জন্য সম্পদ বৃদ্ধি পাইছে, আর এটা কিন্তু ব্যয় হয় নাই, এখনো ব্যয় হয় নাই, তার মানে খরচ হ্রাস। এই যে দেখো অগ্রিম খরচ সমন্বয় করা হলে, খরচ হ্রাস, সম্পদ বৃদ্ধি পাবে, খরচ হ্রাস এবং সম্পদ বৃদ্ধি হবে। কেমন? সমন্বয় দাখিলা অন্তর্ভুক্ত হবে কোনটা? সমন্বয় দাখিলায় অন্তর্ভুক্ত হবে কোনটা? অনুপার্জিত আয়, এটা সমন্বয় দাখিলায় অন্তর্ভুক্ত হবে। অগ্রিম খরচ, এটাও সমন্বয় দাখিলায় অন্তর্ভুক্ত হবে, কিন্তু এইটা সমন্বয় দাখিলায় অন্তর্ভুক্ত হবে না। প্রাপ্য আয়, এটা কিন্তু সমন্বয় দাখিলায় অন্তর্ভুক্ত হবে না। কেমন? সরি প্রাপ্য আয়, এটাও কিন্তু সমন্বয় দাখিলায় অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, তিনটাই 1 2 3, শুধু প্রাপ্য হিসাব থাকলে হবে না, এটা প্রাপ্য আয় বলা আছে, তাহলে অবশ্যই আসবে। দেখো সমন্বয় দাখিলায় অন্তর্ভুক্ত হবে অনুপার্জিত আয়, অগ্রিম খরচাবলী, প্রাপ্য আয়। অনুপার্জিত আয়, অগ্রিম খরচাবলী এবং প্রাপ্য আয়, তিনটাই কিন্তু সঠিক, এবার দেখো সমাপনী দাখিলা দিতে হয় কখন? সমাপনী দাখিলাটা আমরা কাদের জন্য দিব? নামিক হিসাব বন্ধ করার জন্য, উত্তোলন হিসাব বন্ধ করার জন্য, স্থায়ী হিসাব বন্ধ করার জন্য না, নামিক হিসাব বন্ধ করার জন্য। নামিক হিসাব মানে কি? আয় ব্যয় উত্তোলন, এই হিসাবগুলো বন্ধ করার জন্যই কিন্তু আমরা সমাপনী দাখিলা দিই। এই হিসাবগুলো বন্ধ করার জন্যই কিন্তু আমরা সমাপনী দাখিলা দিই। এই যে দেখো সমাপনী দাখিলা দিতে হয় কখন? নামিক হিসাব বন্ধ করার জন্য, মানে আয় আর ব্যয় বন্ধ করার জন্য, তারপরে উত্তোলন বন্ধ করার জন্য। কেমন? এবার দেখো আয় ব্যয় হিসাবের উদ্বৃত্ত কোন দাখিলার মাধ্যমে শূন্য করা হয়? সমাপনী জাবেদার মাধ্যমে। আয় আর ব্যয় এটা আমরা শূন্য করি কিভাবে? সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করে, কেমন? যে দাখিলা দ্বারা নামিক হিসাব সমূহ বন্ধ করা হয় তাকে কি বলে? সমাপনী দাখিলা বলে। সমাপনী দাখিলা বলে। দেখো সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্য হবে? সমাপনী জাবেদার পর, মানে সমাপনী জাবেদাটা দিলে কোন হিসাবের জের শূন্য হবে? বীমা প্রিমিয়াম। কেন? বীমা প্রিমিয়াম এটা আমাদের জন্য ব্যয়, কারণ আয় আর ব্যয়ের রেজাল্টে কিন্তু শূন্য হবে। বকেয়া বেতন এটা দায় কিন্তু আমরা বন্ধ করতে পারি না। অগ্রিম ভাড়া এটা আমাদের সম্পদ, এটা কিন্তু হিসাবকাল শেষে বন্ধ হবে না। পুঞ্জীবিত অপচয় এটা আমাদের জন্য বিপরীত সম্পদ, তাহলে এটা হবে না। হবে কি? বীমা প্রিমিয়াম যে কথা, শুধু বীমা একই কথা, বীমা স্যালামি একই কথা। এই যে বীমা প্রিমিয়াম যে কথা, বীমা খরচ, বীমা স্যালামি, বীমা কিস্তি একই কথা। তাহলে সমাপনী জাবেদার পর কোন হিসাবের যা শূন্য হবে সেটা ব্যয় অথবা আয় হইতে হবে। তাহলে এই যে বীমা প্রিমিয়াম, তাহলে এটাই কিন্তু উত্তর হবে বীমা প্রিমিয়াম। কোন হিসাব? বীমা প্রিমিয়াম। কোন হিসাব? বীমা প্রিমিয়াম। বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের কার্যপত্রের এমসিকিউ শেষ। আমরা 21 থেকে 16 সাল পর্যন্ত আজকে আলোচনা করছি। 22, 23, 24 ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যারা আমাদের 25 এবং 26-এর পেজ বেসে ভর্তি হতে চাও তোমরা দ্রুত যোগাযোগ করো আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে, কারণ আমরা একদমই শূন্য থেকে আলোচনা করার চেষ্টা করতেছি এবং চেষ্টা করি প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে তার সমস্যাগুলো ধরে বোঝানোর জন্য। কেমন? আমরা চেষ্টা করি, জানি না কতটুকু আমরা সার্ভিস দিতে পারি, তবে আমরা কথা এবং কাজের মধ্যে মিল রাখার চেষ্টা করি। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? কার্যপত্রের এমসিকিউ গুলো বুঝতে পারছো কিনা? বলো কার্যপত্রের এমসিকিউ গুলো বুঝতে পারছো কিনা? বলো কার্যপত্রের এমসিকিউ গুলো বুঝতে পারছো কিনা? বলো কার্যপত্রের এমসিকিউ গুলো বুঝতে পারছো কিনা? বলো।
আমাদের 26-এর শিক্ষার্থীরা যারা আছো তোমরা বুঝতে পারছো কিনা বলো, কারণ আজকের ক্লাসটা ছিল 26-এর। কারণ আমাদের পেড বেসে কার্যপত্র নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তো ওই কার্যপত্র যেহেতু আমাদের সৃজনশীল করানো শেষ, এই জন্য আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করছি। বলো বুঝতে পারছো কিনা? মুনাফা জাতীয় মূলধন জাতীয় বিষয়টা কি? মুনাফা জাতীয় লেনদেন মানে হচ্ছে নিয়মিত লেনদেন। রেওমিল করলে তো বোঝা যায়। মুনাফা জাতীয় লেনদেন মানে হচ্ছে যেই লেনদেনটা প্রতিষ্ঠানে নিয়মিত সংঘটিত হবে, নিয়মিত সংঘটিত হবে। আর মূলধন জাতীয় লেনদেন মানে হচ্ছে যে লেনদেনটা, হ্যাঁ, মূলধন জাতীয় লেনদেনটা হচ্ছে অনিয়মিত মানে কি? যেটা মাঝে মধ্যে হবে। নিয়মিত মানে যেটা প্রতিষ্ঠানে বারবার সংঘটিত হয়। কেমন? নিয়মিত মানে হচ্ছে যে লেনদেনটা প্রতিষ্ঠানে বারবার সংঘটিত হয় ওইটা নিয়মিত। হ্যাঁ, আয় আর ব্যয় সবসময় মুনাফা জাতীয় লেনদেন হয়। আর অনিয়মিত কোনটা? যে লেনদেনটা প্রতিষ্ঠানে বারবার সংঘটিত হয় না, মাঝে মধ্যে সংঘটিত হয়। মানে একটা লেনদেন আজকে সংঘটিত হয়েছে, আগামী কোন দিন হবে ওইটা কিন্তু আমরা জানি না। এমন আছে 5 দিন পর হইতে পারে, 10 দিন পর হইতে পারে, 1 বছর পর হইতে পারে। ওই টাইপের লেনদেনগুলোকে মূলধন জাতীয় লেনদেন বলে। মূলধন জাতীয় লেনদেন সবসময় স্থায়ী সম্পদ, মূলধন, ব্যাংক ঋণ, এই টাইপের লেনদেনগুলো মূলধন জাতীয় লেনদেন হয়। আশা করি বুঝতে পারছো। মুস্তাকিম বিন মনির, আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি এটা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে নক দিয়ে বলেন। আপনার যদি কোনো কিছু বলার থাকে একটু পেজে নক দিয়ে বলেন। কমানো বাড়ানো এটা আপনি অ্যাডমিনের সাথে কথা বলেন, পেজে নক দেন। আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা উপস্থাপন করেন। যদি যুক্তিসঙ্গত মনে হয় অবশ্যই আপনার কাছ থেকে কম রাখবে, কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আসমা বেগম, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমাদের 24-এর পেড বেসের স্টুডেন্ট এবং বর্তমানে আমাদের অল ইন ওয়ান সি ইউনিট এডমিশনের স্টুডেন্ট আপনি। আশা করি আপনিও ভালো আছেন। জি, তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি কেউ পেড বেসে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের কি যে বলে যেটা ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করেন, নক দাও, ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব যেন কিছু একটা করতে পারি। জি, আর হ্যাঁ, জি, আর কেউ কিছু বলবেন? তাহলে আজকে আমাদের শেষ হলো কি কার্যপত্র। তো আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা ফ্রিতে প্রথম পত্রের সবগুলো অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম পত্রের সবগুলো অধ্যায়, যেমন 1, 2, 3, 4, তারপরে হচ্ছে গিয়ে 7, হ্যাঁ, 8, 9, এটা 25-এর জন্য এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম। শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো আমরা কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। যারা 26-এর আছো তোমাদের এই শর্ট সিলেবাসের অধ্যায়গুলো তো অবশ্যই লাগবে। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে এই অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে, তারপরে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করবে। মনে রাখবা, আগে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো কমপ্লিট করো, তারপরে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো কমপ্লিট করো। কেমন? ওকে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।